শ্রী নিউ লাইট অফ হোমিওপ্যাথি এর উদ্যোগে আমরা যে নিয়মিত অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি, তো এই অনলাইন ক্লাসে যারা আমাদের সাথে বিভিন্ন সময় যুক্ত হন বা হয়েছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের অনেক প্রবীণ ডাক্তারবৃন্দ এর সঙ্গে যুক্ত হচ্ছেন বা হয়েছেন। এই মেথডে যারা আমাদের শিক্ষক তারা প্রচুর লেখাপড়া করেন। তো যাই হোক, আমাদের এই নিউ লাইট অফ হোমিওপ্যাথির আজকে 19তম ক্লাসে আমাদের যে দুইজন স্পিকার আমাদের নিয়মিত ক্লাস নিচ্ছেন, আমাদের শেখাচ্ছেন তাদের আন্তরিক প্রচেষ্টা দিয়ে। প্রধান স্পিকার আমাদের সিনিয়র ডাক্তার দেবাশিস রানা এবং আর আছেন ডাক্তার অসীম রায়। তারা আমাদেরকে যেভাবে পড়াচ্ছেন আন্তরিকভাবে, আমরা যেন সেই তাদের কাছ থেকে অন্তত প্রতিদিন ক্লাস থেকে কিছু না কিছু অর্জন করতে পারি এবং কাজে লাগাতে পারি, সেই আহ্বান রেখে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা, আজকের এই ক্লাসের প্রথম আলোচক ডাক্তার অসীম রয়, আমি ডাক্তার অসীম রায়কে তার আলোচনা করার জন্য অনুরোধ করছি। দ্য নিউ লাইট অফ হোমিওপ্যাথি আয়োজিত আজকের 19তম অনলাইন ক্লাস, এই ক্লাসে সংযুক্ত সকলকে স্বাগত জানাই এবং আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিগত 18টি ক্লাস আমরা সফলভাবে সম্পন্ন করেছি। উক্ত ক্লাসগুলোতে আমরা বেশ কিছু সংখ্যক সফল কেস উপস্থাপন করেছি। রোগীর কেস রেকর্ড সহ রোগীর ভাষ্য আমরা স্লাইডের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং সেই রোগীর ভাষ্য থেকে কিভাবে রুব্রিককে রূপান্তর করতে হয়, রুব্রিক নিতে হয় এবং কিভাবে গ্রুপ অফ রুব্রিক থেকে রেমেডি সিলেকশন করতে হয়, সে বিষয়ে আমরা বিস্তর আলোচনা করেছি এবং আমরা কিছুটা হলো বুঝতে পেরেছি যে কিভাবে কেস রেকর্ড করতে হয়, কিভাবে রুব্রিক নিতে হয় এবং ওষুধ নির্বাচন করতে হয়। রুব্রিকের মিনিং, বিশ্লেষণ সবই আমরা করে থাকি। আজকের আমার উপস্থাপনাও ঠিক সেভাবেই শুরু করব, একটি সফল কেস দিয়ে। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, কারণ মনোযোগ সহকারে না শুনলে কিন্তু কেসের গভীরে প্রবেশ করা যায় না এবং রুব্রিক সিলেকশন করা যায় না এবং ওষুধটাও সঠিকভাবে নির্বাচন করা যায় না। আপনাদের কাছে অনুরোধ, বিশেষভাবে আপনারা গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। রোগী কিভাবে কথা বললো, রোগীর সাথে কিভাবে কথা বলা হলো, এই বিষয়গুলো খেয়াল করবেন। 18 বছরের একটি ইয়ং গার্ল পেশেন্ট, আনমেরিড এবং তিনি স্টুডেন্ট। এই পেশেন্টটি আসলেন, এসে দেখুন কি বলল। ডক্টর, কি সমস্যা? রোগীর মা কথা বলছেন, পেশেন্ট মাদার। তিনি বলছেন সেই ক্লাস 5 থেকে সমস্যাটা শুরু। প্রচুর হাসি, সর্দি লেগেই থাকে। এসএসসি পরীক্ষার আগে ডাক্তারের পরামর্শে অপারেশন করা হয়। ডাক্তার বলেছিল নাকে পলিপ আছে। অপারেশন করার পর থেকে সমস্যা আরো বেশি হয়। প্রচুর হাসি, একটানা 2-3 দিনও থাকে। সেই সাথে নাক দিয়ে পানি পড়ে। টিস্যু পেপারে এখন আর হয় না, কাপড় নিয়ে বসে, সেটাও ভিজে যায়। আবার একটু শুনুন, সেই ক্লাস 5 থেকে সমস্যাটা শুরু। প্রচুর হাসি, সর্দি লেগেই থাকে। এসএসসি পরীক্ষার আগে ডাক্তারের পরামর্শে অপারেশন করা হয়।
ডাক্তার বলেছিল নাকে পলিপ আছে। অপারেশন করার পর থেকে সমস্যা আরো বেশি হয়। প্রচুর হাসি, একটানা 2-3 দিনও থাকে। সেই সাথে নাক দিয়ে পানি পড়ে, টিস্যু পেপারে এখন আর হয় না। কাপড় নিয়ে বসে, সেটাও ভিজে যায়। আর কিছু? পেশেন্ট বলছে না। ডক্টর, কোনো চিকিৎসা? পেশেন্ট মাদার বলছে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে একটু কমেছিল, কিন্তু সারেনি। এখন সমস্যা অনেক বেশি, ওষুধে আর ধরে না। ডক্টর, তোমার কেমন লাগে? আচ্ছা ডক্টর, তোমার কেমন লাগে? এত হাসি সর্দি হলে কি আর কারোর ভালো লাগে? খুবই বিরক্ত লাগে, লেখাপড়া করতে পারি না, ঘুমাতে পারি না। পেশেন্ট বলছে যে এত হাসি সর্দি হলে কি আর কারোর ভালো লাগে? খুবই বিরক্ত লাগে, লেখাপড়া করতে পারি না, ঘুমাতে পারি না। ডক্টর, সমস্যা হলে তখন কি করো? পেশেন্ট, সমস্যা তো প্রায়ই লেগে থাকে, কিছু ভালো লাগে না। রোগিণীর মা বলছে মোবাইলে গেম খেলে, একটা গেম আছে সেটা নিয়েই সবসময় পড়ে থাকে। এত কষ্ট হচ্ছে, তার মধ্যেও মোবাইলে সেই গেমটা খেলেই যাচ্ছে। রাতে ঘুমাতে পারে না, উঠে বসে থাকে, খুব কষ্ট হচ্ছে, তারপরও কাউকে ডাকে না। ডক্টর, কেন ডাকো না? তখন রোগিণী বলছে সবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে তাদের কষ্ট হবে, এজন্য ডাকি না। পেশেন্ট মাদার, দিনেও খুব কষ্ট হয়, তবুও কিছু বলে না। ডক্টর, তুমি কিছু বলবে? পেশেন্ট, না। ডক্টর, কি ভাবো? তেমন কিছু ভাবি না। রোগ নিয়ে ভাবনা তো একটু হয়, অপারেশন করেও ভালো হলাম না, ভালো হব কিনা। ডক্টর, আর কিছু? না। ভালো লাগে কি? বান্ধবীদের সাথে গল্প গুজব, মজা করা, এসব ভালো লাগে। আর কিছু না? আর কোনো ভাবনা? না। দেখুন, খুব অল্প কথা, কিন্তু এই কথা খুব অল্প। এখন আমরা যে কথাটুকু জানতে পারলাম, রোগিণীর মা বললেন এবং রোগী অল্প একটু কথা বললেন, এর থেকে আমরা একটু বিশ্লেষণ করতে পারি যে কিভাবে এই কেসটাকে এখন সমাধান করব। জিসটা কি, প্রেজেন্ট, প্রিডমিনেটিং এবং পারসিস্টিং অবস্থাটা কি। রোগিণী সেই প্রায় ছোটবেলা থেকে ক্লাস 5 থেকে তার এই যে সমস্যাটা লেগে আছে, কিন্তু প্রচুর হাসি সর্দি সবসময় লেগে থাকে, একবার শুরু হলে 2-3 দিন পর্যন্ত থাকে। তা এই অবস্থায় অ্যালোপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলেন, তারা একবার অপারেশন করেছে, কিন্তু তাতে কমেনি, বরং আরো বেশি হয়েছে। হোমিওপ্যাথিক ওষুধে কিছুটা ভালো ছিল, কিন্তু এখন আর কোনো ওষুধে ধরছে না। এই রোগিণী, এই মেয়েটা খুব কষ্ট পায়, তার বাবা মাকে বা কাউকে কিছু বলে না। রাতে তার ঘুম হয় না, জেগে থাকতে হয়, তারপরেও কাউকে ডাকে না। কেন ডাকো না? সেটা কি বললো যে ডাকলে তাদের কষ্ট, এই জন্য ডাকি না। আর রোগিণীর মা কি বললেন যে এত কষ্ট হচ্ছে, তারপরেও সে সবসময় মোবাইল গেম খেলে, নির্দিষ্ট একটা গেম, ওটা নিয়েই সে সবসময়, যখন তার খুব কষ্ট, তারপরেও সেই গেম নিয়ে সে খেলতে থাকে, কষ্ট। আর রোগীর আরেকটু অনুভূতি কি প্রকাশ করলেন, যে সে বিরক্ত হয়। এত শশী কারোর কি ভালো লাগে যে লেখাপড়া করতে পারি না, ঘুমাতে পারি না, তার এতে খুব সে বিরক্ত হয়। এই কথাগুলো, তাহলে আমরা এখান থেকে কি জিজ্ঞেস করতে পারি, যে এত কষ্টের মধ্যেও সে কিন্তু কাউকে কিছু বলে না। খুব কষ্ট হচ্ছে, তারপরে তার মাকে ডাকছে না, বা এই সম্পর্কে অভিযোগ সে করছে না। এই বিষয়গুলো কিন্তু প্রধান হয়ে উঠেছে, খুব অল্প বিষয়। এখন এখান থেকে আমরা কিভাবে রুব্রিক ভাবতে পারি? সিলেক্টেড রুব্রিক্স: mildness, complaining, bears, suffering, even outrage without. First rubric আমি এটাই নিয়েছি, mildness. What is mildness? A state of being gentle and calm, usually not getting angry or violent. A gentle and calm quality in a person. একটা নম্র ভদ্র অবস্থা, সাধারণত সে সহজেই রাগে না বা মারাত্মক ভায়োলেন্ট হয় না, শান্ত প্রকৃতি, এটা হলো মাইল্ডনেস, শান্ত।
রুব্রিকটা লিটারালি সাজালে কি হবে? উইদাউট কমপ্লেইনিং, বিয়ার সাফারিং, কষ্টটাকে সে বিয়ার করছে। ইভেন আউটরেস, আউটরেস মানে যখন একটা চরম অবস্থা, চূড়ান্ত অবস্থা, অনেক কষ্ট, কোনো অভিযোগ করছে না, সে সেটাকে বিয়ার করে নিচ্ছে একাকারী। এটা হলো রুব্রিকটার মিনিং। তাহলে দেখুন আমার পেশেন্টটা কিন্তু ঠিক সেরকমই। তার মা বলেছে কি যে এত কষ্ট হচ্ছে, তারপরে সে আমাদেরকে ডাকে না, রাত্রে জেগে আছে বা দিনের বেলা যখন কষ্ট হচ্ছে তখন কিন্তু সে কাউকে কিছু বলছে না। দিস ইজ মাইল্ডনেস। সেটাকে বিয়ার করছে, এমনকি যখন খুব বেশি কষ্ট হচ্ছে তারপরে কোনো সে অভিযোগ করে না, কাউকে কিছু করে না। সেকেন্ড রুব্রিক, মনোমেনিয়া। কেন নেওয়া হলো মনোমেনিয়া? হোয়াট ইজ মনোমেনিয়া? A condition in which someone is extremely interested in one thing in a way that is not normal. A ill condition. Excessive concentration on a single object or idea. কোনো একটা বিষয়ে, একটা জিনিসে সে তার কনসেন্ট্রেশনটা সেখানে নিবদ্ধ থাকে, সেখানে তার অনেক ইন্টারেস্ট, এক্সট্রিমলি ইন্টারেস্টেড ইন ওয়ান থিং, একটা জিনিসে সে আবদ্ধ থাকে। আমার পেশেন্ট, সে সবসময় মোবাইলে তার একটা নির্দিষ্ট গেম আছে, সেই গেমটা নিয়েই সে থাকে। এমনকি তার রোগের খুব যখন খারাপ অবস্থা, সেই অবস্থাতেও সে ওই গেমটা নিয়েই থাকে। ওই একটা নির্দিষ্ট গেমই খেলে। তার মা বলেছে যে ওই একটা গেমই সে সবসময় খেলতে থাকে। দিস ইজ মনোমেনিয়া। একটা নির্দিষ্ট গেমে সে আবদ্ধ আছে, এই জন্য রুব্রিক হয়েছে মনোমেনিয়া। তাহলে মনোমেনিয়াটা বোঝা গেল যে যখন কোনো ব্যক্তি কোন একটা নির্দিষ্ট বিষয়ে, একক জিনিসে তার অ্যাটেনশনটা সেখানে নিবদ্ধ থাকবে, সেটা হলো মনোমেনিয়া। আমার পেশেন্টে এটা বর্তমান ছিল। তারপর ডিস্টার্ব অ্যাভার্স টু বিং। ডিস্টার্ব অ্যাভার্স টু বিং খুবই কমন, এটা আমরা সবাই কম বেশি জানি। হোয়াট ইজ ডিস্টার্ব? নট থিঙ্কিং অর বিহেভিং নর্মালি বিকজ অফ মেন্টাল, ইমোশনাল অর ফিজিক্যাল প্রবলেমস। শারীরিক, মানসিক বা আবেগিক কোনো সমস্যার কারণে নট থিঙ্কিং অর বিহেভিং নর্মালি, সাধারণভাবে চিন্তা ভাবনা বা তার আচরণগুলো সে করতে পারে না, ডিস্টার্ব। ডিস্টার্ব অ্যাভার্স টু বি, এটাকে সে পছন্দ করে না বা এটাকে সে প্রশ্রয় দিচ্ছে না, মানে ডিস্টার্ব হতে চায় না, অপছন্দ। এটাকে, এই রুব্রিকটাকে দুই ভাবে ভাবা যায়। একটা হলো যে একজন মানুষ ডিস্টার্ব আছে, সেটাকে সে আর নিতে চাইছে না, সেখান থেকে সে বের হতে চাইছে। আর দ্বিতীয়ত কিভাবে নেওয়া যায়, যে একজন মানুষ একটা সেটেলড অবস্থায় আছে, সে সেখানেই থাকতে চাচ্ছে, এখান থেকে ডিস্টার্ব হতে চাচ্ছে না। ডিস্টার্ব, বিরক্ত। আমি এখানে খুব আরাম করে বসে আছি, এখন কোনো কন্ডিশনে যদি আমাকে এখান থেকে উঠতে হয়, তাহলে যে ফিলিংটা হয় সেটা কি? বিরক্ত। আমি একটা আরাম করে একটা পজিশনে আছি, এই পজিশন থেকে আমাকে কোনো কারণে উঠতে হচ্ছে, এটা হলো বিরক্ত, এটাই ডিস্টার্ব। তাহলে যিনি একটা খুব আরামপ্রদ অবস্থায় আছে, সেখান থেকে সে এই আরামপ্রদ অবস্থা সে ব্রেক করতে চায় না, মানে সে ডিস্টার্ব হতে চায় না। এটাও যেমন হয়। আবার কোনো ব্যক্তি যখন ডিস্টার্ব অবস্থায় আছে, তখন সেটাও সে পছন্দ করছে না, সেখান থেকে সে বেরোতে চায়। আমার পেশেন্ট ডিস্টার্ব অবস্থায় আছে, এখান থেকে সে বেরোতে চায়। এই যে বলছে যে লেখাপড়া করতে পারি না, ঘুমাতে পারি না, অর্থাৎ সে ডিস্টার্ব অবস্থায় আছে, এটা সে নিতে চাচ্ছে না। দিস ইজ ডিস্টার্ব অ্যাভার্স টু বিং। নেক্সট রুব্রিক নিয়েছি সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কেন নিলাম? হোয়াট ইজ সিম্প্যাথেটিক? ফিলিং অর শোয়িং দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড আদার পিপলস ফিলিং, স্পেশালি দেয়ার সরো অর ট্রাভেলস। অন্যের দুঃখ বা কোনো দুর্দশাকে যে বুঝতে পারে, অনুভব করতে পারে, সেটা হলো সিম্প্যাথেটিক, অর্থাৎ সহানুভূতিশীল। আমার পেশেন্ট বলেছে না যে, আমি বলেছি তাকে যে তুমি ডাকো না কেন যখন তোমার এত কষ্ট হয়, রাতে জেগে থাকো। বলতে সবাই ঘুমাচ্ছে, আমি ডাকলে তাদের উঠতে কষ্ট হবে। এই যে একটা তাদের কষ্ট হবে, এই যে অনুভূতি, এখানে সে কিন্তু সহানুভূতিশীল, তাদের কষ্ট হবে এটা সে চায় না। দিস ইজ সিম্প্যাথেটিক। যারা সহানুভূতিশীল মানুষ, তারা অন্যের দুঃখ দুর্দশা তাদের হৃদয়ে সহজে লাগে এবং তারা এটা দূর করার চেষ্টা করে অনেকে। তো এখানে আমরা
শুধু সহানুভূতিশীল নিলাম, কারণ আমার পেশেন্ট চাইছে না যে তার জন্য তার বাবা মা বা তার আপনজনরা উঠে কষ্ট পায়। খুব সহজভাবে চলে আসছে পালসেরিলা এবং পটেন্সি দেওয়া ছিল 30। এই পালসেরিলা 30 দেওয়ার 10-15 দিনের মধ্যেই তার যে প্রবলেম গুলো ছিল সবগুলো মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসলো। আস্তে আস্তে ক্রমেই সে ভালো থাকলো এবং সে 1 মাস পরে যখন আবার নেক্সট টাইম আসলেন তখন তার সমস্যাগুলো প্রায় সম্পূর্ণই নেই। মাঝে মাঝে একটু সর্দি আছে, কিন্তু সেই প্রচন্ড যে হাঁচি একটা না শুরু হলে 2-3 দিন থাকতো, সেই অবস্থাটা আর আসেনি। নেক্সট টাইমে প্লাসিবো দেওয়া হলো এবং তারপরে ওই সে রোগীটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তো দেখুন এই যে প্রেজেন্ট মেন্টাল স্টেট, কত কম কথা এবং স্বতঃস্ফূর্ত কথা। তার মা কিছু হেল্প করলেন আর রোগী নিয়ে কিছু বললেন। এই কথাগুলো থেকে এই 6টা রুব্রিক নিয়ে পালসেরিলা নির্বাচিত হলো এবং রোগীটা মোটামুটি কিওর হয়ে গেল। এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে তারা আপনারা বলতে পারেন। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। স্যার মনোম্যানিয়া রুব্রিকটা আরেকটু বুঝাবেন স্যার, যেহেতু আমি নতুন। মনোম্যানিয়া হলো একটা মেন্টাল ইলনেস। দেখুন মনোম্যানিয়া কি বলেছে, এ কন্ডিশন ইন হুইচ সামওয়ান ইজ এক্সট্রিমলি ইন্টারেস্টেড ইন ওয়ান থিং ইন এ ওয়ে দ্যাট ইজ নট নরমাল। মানে একটা অসুস্থ অবস্থা, অস্বাভাবিক অবস্থা, যেখানে একটা মানুষ বা সেই অসুস্থ মানুষটা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আবদ্ধ থাকে, একটা নির্দিষ্ট জিনিসে সেটা নিয়ে সে মেতে থাকে, সেখানে সে খুব ইন্টারেস্ট ফিল করে এবং সেটা নিয়ে সে থাকে। এটা নট নরমাল, এটা ইলনেস, মেন্টাল ইলনেস। তার টোটাল কনসেন্ট্রেশনটা সেই বিষয়ে নিবদ্ধ থাকে। দিস ইজ মনোম্যানিয়া। রোগী বললো সেই ক্লাস 5 থেকে শুরু নাকি 5 বছর বয়স থেকে শুরু। তো এখানে আমরা জানি যে পারসুড হবে এরকম একটা কিছু হওয়ার কথা শুনছিলাম, যদি ওইটার সাথে এটাকে ক্লিয়ার করে। সরি, ওই যে সেই ছোটকাল থেকে শুরু সেটা এখনো আছে, এরকম থাকলে আমি কোথাও যেন শুনছিলাম রুব্রিকটা হবে পারসুড, মানে তাকে পিছনে ধাওয়া করতেছে অথবা প্রসেস, এরকম কিছু যেন শুনছিলাম মনে হয়। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে কথাগুলো কিন্তু রুগীর কথা না, রুগীর মা বলেছে। রুগীর মা বলেছে, রুগী বলতো যে আমি সেই ছোটবেলা থেকে ভুগছি, রোগটা আমার কিছু নিয়েই আছে, এটা রুগী বলেনি। রুগীর মা এটাকে ভূমিকা করে বলছে সেই ক্লাস 5 থেকে সমস্যাটা শুরু। আচ্ছা, সিম্প্যাথিক এর সাথে যদি আমরা কেয়ারফুল অফ আদার্স নিতাম তাহলে কেমন হতো? কেয়ারফুল অফ আদার্সটা খুব কাছাকাছি, কিন্তু কেয়ারস এর মিনিং এ দেখবেন সেখানে কিন্তু যে অন্যের সম্পর্কে তার এই যে কেয়ারিংটা আছে সেখানে তার কিছু অ্যাংজাইটি, ফিয়ার, এই ধরনের বিষয়টা থাকে। কারণ আমি যাকে কেয়ার করছি তার সম্পর্কে আমার একটা অ্যাংজাইটি, একটা ফিয়ার, উদ্বিগ্নতা থাকে, কিন্তু এখানে সেটা প্রকাশ পায়নি। সে শুধুমাত্র যে তাদের কষ্ট হবে সেটাই সে প্রকাশ করেছে, এই জন্য সিম্প্যাথেটিকটা নেওয়া হয়েছে। সিম্প্যাথেটিকের একটা ক্রস রেফারেন্স, কিন্তু ওটা পাশাপাশি ভাবা যায়। স্যার মনোম্যানিয়ার জায়গাতে বা মনোম্যানিয়ার সাথে ডেলুসেন চার্মড এন্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল, এটা আমরা কিভাবে ডিডি করব? আপনাকে অনেক ধন্যবাদ, আসলে অনেক কাছাকাছি একটা বিষয় এনেছেন। ডেলুশন চার্মড এন্ড ক্যান নট ব্রেক দ্য স্পেল, খুব স্যার এটাই মানে চার্মডেও ঠিক ব্যাপারটা এরকমই, যে কোনো বিষয়ে সে যেখানে নিবদ্ধ আছে সেটাতে সুখ, একটা ইন্টারেস্ট পাচ্ছে, একটা আনন্দ পাচ্ছে, এবং সেটাকে সে ক্যান নট ব্রেক দ্য স্পেল, সেটাকে সে কিন্তু ওর থেকে বেরোতে পারে না। ক্যান নট ব্রেক দ্য স্পেল মানে ওর মধ্যেই সে থাকে কন্টিনিউয়াসলি। কিন্তু মনোম্যানিয়ার বিষয়টা হয়তো সে এখানে থাকে, কিন্তু সে ওই যে ক্যান নট ব্রেক দ্য স্পেল যেটুকু আছে এইটুকু এখানে প্রযুক্ত না হতে পারে। সে ইচ্ছা করলে এটাকে এই ব্রেক করতে পারে। দাদা আমি একটা প্রশ্ন করতাম জানার জন্য। অবশ্যই। এইটা মনোম্যানিয়া না হয়ে সে তো একটা বিষয় আবদ্ধ, এখানে অ্যামুজমেন্ট ডিজায়ার নেওয়া যায় কিনা? অ্যামুজমেন্ট ডিজায়ার তো আছেই, সেখান থেকে অনেক ইন্টারেস্ট ফিল করছে, অনেক অ্যামুজমেন্ট সে পাচ্ছে কিন্তু এখান থেকে।
হ্যাঁ, তো সেসব আমরা নিতে পারি। অ্যামুজমেন্ট ডিজার পর নেওয়া যাবে, কিন্তু যেহেতু স্পেসিফিক একটা বিষয় এসে নিবদ্ধ আছে, মোর স্পেসিফিক রুব্রিক হচ্ছে মনোমেনিয়া। মনোমেনিয়ার মধ্যে একটা পার্টই কিন্তু সেই অ্যামুজমেন্ট না পেলে তো আর ওই বিষয় থাকছে না, খুব ইন্টারেস্ট ফিল করছে, মজা পাচ্ছে বলেই তো ওর মধ্যে এসে থাকছে। অ্যামুজমেন্ট ডিজার পর নেওয়া হয়েছে দুদিক থেকেই। একটা হলো সে ওই যে বান্ধবীদের সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে খুব মজা পায়, আবার এই যে এখানে যেমন প্লে ডিজায়ারটা পাশাপাশি আসে, একই তো ব্যাপার, সেখানেও সে আনন্দ পাচ্ছে। ধন্যবাদ দাদা। একটা রুব্রিকের সিমিলার অনেক রুব্রিক থাকে, সবগুলো ভাবা যায়, কিন্তু যখন কেস সমাধান করা হয় বিশ্লেষণ করে মূল রুব্রিক গুলোতে গেলে খুব ভালো হয়। পাশাপাশি তো অনেক রুব্রিক ভাবা যায়, স্পেসিফিক রুব্রিক, যেখানে মোর স্পেসিফিক রুব্রিক থাকবে সেটা নেওয়াই বেশি যুক্তিপূর্ণ। তাহলে কিন্তু সিঙ্গেল মেডিসিন আসা অনেক সময় কষ্ট হয়ে যায়। দাদা এটার এন্ট্রি পয়েন্টটা কি ছিল একটু বলবেন? এই কেসটা মানে এন্ট্রি পয়েন্ট একটা থাকে না, ওটা কি একটু আইডিয়া দিন না দাদা। পয়েন্টটা আমি যে প্রথম যে ফার্স্ট রুব্রিকটা নিয়েছি যে মাইল্ডনেস, এত কষ্ট হচ্ছে, কিন্তু এই কম বয়সী একটা মেয়ে সাধারণত কষ্ট হলে কিন্তু বাবা মাকে বলে, অভিযোগ করে যে আমার কষ্ট হচ্ছে, ডাক্তার কাছে নাও, পাশে থাকো, এত কষ্ট হচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো অভিযোগ করছে না। রাত্রি একা একা জেগে বসে আছে, অভিযোগ করছে না, খুব প্রচন্ড অবস্থা হয়ে যাচ্ছে, তবুও সে কিন্তু কোনো অভিযোগ করছে না। এটা একটা এন্ট্রি পয়েন্ট এই পেশেন্টের জন্য। মেইন এন্ট্রি পয়েন্ট মাইল্ডনেস, মাইল্ডনেস উইদাউট কমপ্লেনিং, ইভেন আউটরেস সাফারিং। হ্যাঁ হ্যাঁ দাদা, কিন্তু তার ভিতর একটা বিরক্তি ভাব তো আছে, সে তো বলতেছে যে আমি বিরক্ত হয়ে যাই, এটা আমার ভোগায় বিরক্ত করে থাকে, এরকম একটা কথা বলছে। হ্যাঁ, বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো সে প্রকাশ নিজে বলছে, কিন্তু কোনো কমপ্লেনিং কিন্তু সে করছে না আর কি। হ্যাঁ, এত কষ্ট হলে তো সাধারণত কারোর ভালো লাগে না, করতে পারি না, ঘুমাতে পারি না, এটা বিরক্তি ভাব তার মধ্যে আছে। কিন্তু যখন তার কষ্টটা এত বেশি আসছে, তখন কিন্তু সে অভিযোগ করছে না, তার বাবা মাকে বা তার আনন্দকে কিছু বলছে না। মূল দুটা রুব্রিক, একটা হলো যে মাইল্ডনেস, ওইটা, আর সেকেন্ড রুব্রিক মনোমেনিয়া, এই দুটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। প্রিডোমিনেটিং এবং পারসিস্টিং রুব্রিক, এই দুটাই। আর কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ? আর একটা তথ্য দিয়ে রাখি যে এই যে রুব্রিকটা বললাম মাইল্ডনেস, যেটা ওটা কিন্তু ওই পালসারেলা যুক্ত হয়েছে কমপ্লিট রেপার্টরিতে। সাধারণত অন্য রেপার্টরিতে শুধু ইগনেশিয়া আছে, পালসারেলা যুক্ত হয়েছে কমপ্লিট রেপার্টরির যে লেটেস্ট এডিশন গুলো আছে এখানে, অনেকে খুঁজে হয়তো নাও পেতে পারেন। দাদা একটা রিকোয়েস্ট করবো দাদা। অবশ্যই অবশ্যই দাদা, এরকম যদি ভাবা যায় যে আমরা যে একটা ওষুধ আপনারা করালেন, তো ওই ওষুধটার জার্নিটা আরেকটু অন্যান্য অ্যাঙ্গেল থেকে একটু বুঝিয়ে দেওয়া, মানে ওই ওষুধটাকে আরেকটু অন্যান্য অ্যাঙ্গেল থেকে ওই ওষুধটা একটু বুঝিয়ে দেওয়া দাদা, তাহলে না মানে আজকে পালস শেখাচ্ছেন, ধরুন একটু কার্সেশন শেখাচ্ছেন, আর একটু জার্নিটা একটু এগিয়ে রাখা, একটুখানি শিখিয়ে দেওয়া আমাদের মতো আনকোদের, বুঝলেন তো দাদা? তাহলে ভালো হবে, জানেন তো। আচ্ছা, এই বিষয়ে একটু কথা বলি। এই যে জার্নির কথাটা বলছেন, মানে এটা পালসেটিলা তো বহু বহু লক্ষণ সৃষ্টি করেছে, অসংখ্য, অনেক। তাহলে পালসেটিলার মেডিসিনটা যখন পালসেটিলার পেশেন্ট যখন আমার কাছে আসবে, তখন তো সব রুব্রিক নিয়ে, সব লক্ষণ নিয়ে আসবে না, এক গ্রুপ অফ সিমটম নিয়ে আমার কাছে আসবে। এখন আমার পেশেন্ট কোন গ্রুপ কোন রুব্রিক নিয়ে আসবে এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে? কাজেই যে জার্নি বা আমি পালসেটিলার একটা টোটাল চিত্র, এটা কিন্তু টোটাল একটা পালসেটিলা, ঠিক আছে, আমরা একটা মেডিসিন যখন পড়লাম, অনেক লক্ষণ, সব লক্ষণগুলো কিন্তু আমাকে জানতে হবে। কিন্তু আমি যখন একটা চিত্রায়ন করব যে এরকম এরকম এই সিমটম, এই রুব্রিক গুলো হলে পালসেটিলা হবে, সেটা কতগুলো আপনি ভাববেন এইভাবে, কতটা চিত্র আপনি তৈরি করতে পারবেন? এই পালসেটিলা নিয়ে তো 1000টা চিত্র তৈরি করা যাবে। তাই কোন চিত্রটা মনে রাখলে আপনার জন্য সুবিধা হবে? এই রুব্রিক গুলো যখন আপনি রেপার্টাইজেশন করবেন, তখন আপনার কিন্তু প্রত্যেকটা রুব্রিকে অনলি পালসেটিলা কিন্তু কভার করেছে, সিঙ্গেল পালসেটিলা। আর সেকেন্ডলি হয়তো আরো একটা রুব্রিকে নাই,
সেটাই তার কাছাকাছি মেডিসিনটা আসবে। আমি একটা প্রশ্ন করি, আপনারা যখন এই আমাদেরকে কেস বুঝান, কেস শুনতে খুব ভালো লাগে, রোগীর ভার্সন সবকিছু, কিন্তু যখন ওই ওষুধের জার্নি পড়ান বা শেড পড়ান, ওইটা শুনতে ভালোও লাগে না। আসলে বলেন তো, পড়ে বা শেড পড়ে রেপোর্টরি না করে খালি শেড আর জার্নি পড়েই কি রোগী দেখা যায়, কোনো রুব্রিক না নিয়ে? না, আমরা কিন্তু এই যে মেডিসিনের জার্নি বা ড্রাগ ফিক্সার, এটাকে একেবারে কি বলবো, সিরিয়াসলি এটাকে আমরা অ্যাভয়েড করি, এবং আমরা কখনোই কোনো মেডিসিনের জার্নি বা এরকম ড্রাগ ফিক্সার তৈরি করে পড়াই না। আমাদের বন্ধু ডাক্তাররা আছেন, তারা এটা করছেন, কিন্তু আমরা এটাকে বিরোধিতা করি। থ্যাংক ইউ। কিন্তু আমি কারণ বেশিরভাগ আমরা আমরা দেখেছি, এই যেমন এই পালসেটিলা তো আমার প্র্যাকটিস লাইফে আমি তো বহু রুগীতে নির্বাচন করেছি, কিন্তু আজকে যে পালসেটিলা, যে রুগিনীর এই চিত্র কিন্তু আরেকটা কেউ এইভাবে পাইনি আমি। এরকম আরেকটা চিত্র কখনোই পাইনি। একটা পেশেন্ট আরেকটা পেশেন্টের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, আলাদা। আমার পেশেন্ট কি বলছে, রেপার্টরির মাইন্ড সেকশনের প্রত্যেকটা রুব্রিককে আমাকে জানতে হবে, তাহলে রুব্রিক তৈরি করতে পারছি। এবার একটা গ্রুপ অফ রুব্রিক পেলে রেপার্টরি কিন্তু আমাকে বলে দিচ্ছে যে কোন মেডিসিনটা হবে। যদি এমনটা হয় যে আমি 10টা রুব্রিক নিলাম, এখন দেখা গেল কি যে 10টা রুব্রিকে হয়তো 2টা বা 3টা বা 4টা মেডিসিন পার্থক্য নেই, আরো 2টা রুব্রিক যুক্ত করলে দেখা গেল কি সে সিঙ্গেল আউট হয়ে গেল মেডিসিনটা। এভাবে আমরা চেষ্টা করি। আমরা কখনোই ওই জার্নি বা ড্রাগ ফিক্সার এটা নিয়ে আমরা পড়িও না, বা আমরা ওইভাবে আলোচনাও করি না। অনেকেই করছেন খুব সুন্দরভাবে, কিন্তু এই পালসেটিলাকে আমি অনেকগুলো চিত্র রচনা করতে পারি, শুনতে আসলেই মজা হবে। কিন্তু যারা শিক্ষার্থী, তারা কিন্তু ভাববে কি যে পালসেটিলা মানে কিন্তু এরকম, কিন্তু না, পালসেটিলা তো হাজারো রূপে আমার কাছে আসতে পারে। তাহলে আমি কয়টা রূপ শিখতে পারি? এটা সম্ভব না। কিন্তু আমি যদি আমার রুগীর ভার্সন থেকে রুব্রিক তৈরি করতে পারি, তাহলে কিন্তু সেই রুব্রিক দিয়ে আমি সহজে একটা সিঙ্গেল ওষুধ দিতে পারছি। আমরা দীর্ঘদিন এইভাবে প্র্যাকটিস করছি এবং অনেকটাই সফল বলা যায়। এই জন্য আমরা এই পদ্ধতির বাইরে আমরা একটু যাওয়ার চেষ্টা করি না, এবং আমরা সবাইকে এই পথেই থাকার আহ্বান জানাবো, কারণ এটাই আসলে সঠিক পথ। দাদা একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, যেটা বলছিলাম, পারভেজ ভাই রানাকে বলছিলাম, বলছিলাম আমরা কখনো এই সিস্টেমে কখনো ওই মেডিসিনের শেড নিয়ে আগাবো না, তাহলে কিন্তু আমরা বায়াস হয়ে যাবো। আমরা সবসময় রুব্রিক সম্বন্ধে ধারণা বেশি রাখবো, তাহলে আমরা এখানে ভ্রান্ত পথে আগাবো না। আমরা কখনো মেডিসিনের শেড নিয়ে অগ্রসর হবো না, তাহলে কিন্তু আমরা ভুল পথে আগাবো। তাহলে আমরা ওই মেডিসিনের শেড নিয়ে কিন্তু আমরা তখন রুগীকে ভাববো। দেখেন, মনে করেন এক পালসেটিলার মনে করেন 150 বা 250 বা 200 বা 300 ইয়ে আছে, সিমটম আছে, কিন্তু ওখানে আমাদের পালসেটিলার রুগীটা আমাদেরকে দেখেন পাঁচটা রুব্রিক দিল, 5টা রুব্রিক দিল, তখন আমরা কি করব? তাহলে আমরা পালসেটিলা ওখানে ব্যবহার করব না? অবশ্যই করব কিন্তু। হ্যাঁ, তাহলে মেডিসিনের মনে করেন 100টা রুব্রিক থাকতে পারে, আমরা কিন্তু ওগুলো চিন্তা করবো না, আমরা রুব্রিক নিয়ে ভাববো, রুব্রিক নিয়ে চিন্তা করবো। দাদা ধন্যবাদ। আমরা কিন্তু মেডিসিন যে পড়বো না এমনটা কিন্তু বলছি না। মনে করেন যে পালসেটিলার যে ম্যাটারমেডিকা রয়েছে, মাইন্ড ম্যাটারমেডিকা, শুধু মানসিক লক্ষণে ম্যাটারমেডিকা রয়েছে, তাহলে আমরা সেখানে আমরা কিভাবে পড়বো মেডিসিনটা? পালসেটিলার যে বহু রুব্রিক আছে, আমরা শুধু সেই রুব্রিক গুলো বোঝার চেষ্টা করব যে পালসেটিলাতে এই রুব্রিকটা আছে, কিন্তু এই রুব্রিকটাই যে পালসেটিলা এমনটা কখনোই ভাববো না। আমরা রুব্রিক গুলা পড়বো এবং জেনে রাখলাম যে হ্যাঁ, এই রুব্রিকটাই পালসেটিলা আছে, কিন্তু সেখানে তো পালসেটিলা ছাড়া আরো অনেক মেডিসিন আছে। যেমন যারা যে ওষুধের যে জার্নি পড়াচ্ছে, বলা হচ্ছে যে এই কথাটা বললেই পালসেটিলা। দেখা গেল কি যে সেই রুব্রিকটায় পালসেটিলা সব আরো 100 ওষুধ আছে। তাহলে আমার কথাটা কিন্তু পার্সিয়াল সত্য, আবার অনেক ক্ষেত্রে কিন্তু এটা রং হচ্ছে কথা। যেমন আমি যদি বলি যে অ্যামুজমেন্ট ডিজায়ার, পালসেটিলা রোগী অ্যামুজমেন্ট চায়, সত্যি কথা, কিন্তু সত্যটা হলো আংশিক। অ্যামুজমেন্ট চায় কিন্তু আরো অনেক মেডিসিনে, আরো 100 মেডিসিনে চায়। তাহলে কোন একটা রুব্রিক দিয়ে আমরা বলতে পারি না যে এটাই বেলোডোনা, এটাই পালসেটিলা, এটাই সালফার, এমনটা না। সেই রুব্রিকটায় আরো অনেক ওষুধ আছে। আমরা ওই রুব্রিকটা শুধু বুঝবো যে এই রুব্রিকটা কি,
এর অর্থটা কি, কিভাবে পেশেন্ট ভার্সন বা পেশেন্টটা কি বললে আমরা রিপিটে নিতে পারি, এটাই হলো সঠিক পথ শেখা। দাদা আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, বলবো? বলুন। বলছিলাম রেপর্টারাইজেশন করার সময় মেডিসিনের যে গ্রেডিং সিস্টেম আছে, নাম্বারিং 4 3 2 1, বুঝাতে পেরেছি? স্যার গ্রেডিং সেই গ্রেডিং, হ্যাঁ গ্রেডিংটার ব্যাপারটা যদি একটু বুঝাই দেন। গ্রেডিং সিস্টেমটা এই সেগালস মেথডে প্রযোজ্য নয়। আমাদের যারা শিক্ষাগুরু আছেন তারা এটাকে আনেননি। গ্রেডিং সিস্টেমটাকে এখানে গুরুত্ব দেওয়া হয় না। আমরা গ্রুপ অফ রুব্রিক দিয়ে আমরা রেপার্টাইজেশন করি। যে মেডিসিনটা সিঙ্গেল আউট হয় সেটাই কিন্তু আমাদের সিলেক্টেড রেমেডি। এখানে গ্রেডিং এর কোনো স্থান দেওয়া হয় না। গ্রেডিং এর বিষয়টা আপনারা নিশ্চয়ই পড়েছেন। স্যারের মানে স্যার এসকে বাউরি স্যারের একটা বইয়ে আমি এটা দেখছিলাম, মানে দ্বিঘাত সমীকরণের মতো, মানে একটা কেসে কতকগুলো লক্ষণে দেখা গেল 4-5টা ওষুধ কমনের মতো এসছে, 4টেই ধরুন কমন এসছে, তখন উনি সেকেন্ড রেপার্টারাইজেশন করেছেন গ্রেডিং দিয়ে। না দাদা, গ্রেডিং সিস্টেমটা আমরা কখনোই প্রাধান্য দেই না এবং এটা আমরা মনে করি যে এটা দরকার পড়ে না। আর গ্রেডিং সিস্টেমটা বলতে গেলে একটা বিষয়, গ্রেডিং সিস্টেম তো হোমিওপ্যাথিতে আছে, কিভাবে গ্রেডিং করা হয়েছে এটা একটু পড়লেই তো জানা যাবে। গ্রেডিং সিস্টেমটা ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড কিভাবে হলো এটা প্রুভিং এর সময় এটা অনেক বিষয় আছে, এই বিষয়টা এখন বলতে চাচ্ছি না। কিন্তু গ্রেডিং সিস্টেম সেগালস মেথডে প্রযোজ্য না। ওকে, তবে আমরা পরবর্তী স্টেপে যাই। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন। এবার